হ্যালো বন্ধুরা, শেখবারের ছোট ছেলের সাথে কি হয়েছিল পার্ট 1 নিয়ে আসলাম। রাশেদ ভাইয়া রেহানকে ফোন দিয়ে বলল, রেহান, মাকে নিয়ে কয়েক ঘন্টার জন্য কোথাও ঘুরতে আসবি। আজ তোর ভাবির বাসা থেকে তার বাবা মা আসবে, আর তুই তো জানিস মা একটু কেমন জানে। লাইনটা কেটে যেতেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো রেহান। মেহমান আসবে ভাবির বাসা থেকে, তাই মাকে নিয়ে ঘুরে আসতে হবে। কারণটা পানির মতো পরিষ্কার, কিন্তু বিষয়ের মতো তিতা। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই একটা ফোন কলের জন্য সে মনে মনে ছিল, তবুও যখন ফোনটা এলো তখন রাগ, অপমান আর অসহায়ত্বের একটা অদ্ভুত মিশ্রণ তার রক্তে ছড়িয়ে পড়ল। মাকে নিয়ে রেহানের ঘুরতে যেতে কোনো সমস্যা নেই, বরং মায়ের সাথে সময় কাটাতে তার ভালো লাগে। কিন্তু এই ঘুরতে যাওয়ার পেছনের কারণটা তাকে করে করে খায়। নিজের শ্বশুরবাড়ি থেকে লোক আসছে বলে মাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেন তাদের সামনে মাকে পেশ করাটা লজ্জার, যেন মা কোনো ভাঙা আসবাব যা দামি অতিথিদের চোখের আড়ালে রাখতে হয়। মা আমেনা বেগম নেহাত সহজ সরল একজন মানুষ, দুনিয়ার প্যাচ বোঝেন না। মানুষ মনের ভেতর লুকিয়ে থাকা কুটিলতা পড়তে পারেন না তিনি। হয়তো মেহমানদের সামনে গিয়ে সরল মনে গ্রামের কোনো গল্প জুড়ে বসবেন, কিংবা নিজের মতো করে তাদের আদর আপ্যায়ন করতে গিয়ে এমন কিছু বলে ফেলবেন যা রুদেলার আধুনিক রুচিতে আঘাত আনবে। আর সেই ভয়েই এই নির্বাসনের আয়োজন। বড় ভাবি রুদেলা শহরের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অভিজাত পরিবারের মেয়ে। তার কাছে শাশুড়ি আমেনা বেগম একজন গ্রাম্য অশিক্ষিত মহিলা। এই পরিচয়টা তাকে এতটাই বিব্রত করে যে লোকের সামনে তো দূরে থাক, নিজের বাবা মায়ের সামনেও তিনি শ্বশুর শাশুড়িকে আনতে চায় না। তার বাবা মা যদি দেখে যে তার শাশুড়ি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করে, তখন সমাজে তাদের মুখ থাকবে না। এই ভাবনাটা রুদেলার মনে এতটাই গেঁথে গেছে যে শাশুড়িকে মা বলে ডাকতেও তার জিভে বাঁধে। কেবল স্বামী রাশেদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে এতদিন ধরে তিনি সহ্য করেছে যাচ্ছেন। রেহান দীর্ঘশ্বাস ফেললে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। রাশেদ ভাই, তার নিজের বড় ভাই, যাকে সে একসময় আদর্শ মানত। বাবা মারা যাওয়ার পর ভাইটাই ছিল তার পৃথিবী। সেই ভাইটাই আজ কতটা বদলে গেছে, নাকি আগে থেকেই এমন ছিল? বিয়ের পর খোলস ছেড়ে বেরিয়ে এসছে। ভালোবাসার মানুষটাকে খুশি করতে গিয়ে নিজের জন্মদাত্রী মাকে অপমান করতে তার বুক কাঁপে না? রেহান ধীরে ধীরে মায়ের ঘরের দিকে এগোলো। ছোট্ট একটা ঘর, এক পাশে একটা পুরনো দিনের কাঠের খাট, অন্য পাশে একটা জায়নামাজ সবসময় পাতা থাকে দেয়ালের বরাবর। এটা আবছা হয়ে আসা ছবি। মা জায়নামাজে বসে তসবি পড়ছিলেন। রেহানের পায়ের শব্দে মুখ ফেরালেন, মুখে সেই পরিচিত শান্ত স্নিগ্ধ হাসি। কি রে তুই এই সময়? রেহান মায়ের পাশে গিয়ে বসলো। কিভাবে বলবে কথাটা? সত্যি বলতে এই সরল মানুষটাকে বুক ভেঙে যাবে। নিজের ছেলের বাড়িতে তার এমন অব্যক্তিত অবস্থা এতটা তিনি কোনোদিনও মেনে নিতে পারবেন না। তাই একটা সুন্দর মিথ্যে তাকে বলতে হবে। মা চলো না, আজ আমরা সারাদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি। আমেনা বেগম
চোখে মুখে বিস্ময় আর আনন্দর এক রাশ খেলে গেল। হঠাৎ আজ তো তার অফিস আছে, অফিস থেকে ছুটি নিয়েছি। অনেক দিন তোমায় নিয়ে কোথাও যাওয়া হয় না, শুধু বাসায় এই চার দেয়ালের মধ্যে থাকতে তোমারও কষ্ট হয়। চলো আজ মা ছেলে মিলে ঘুরবো, বাহিরে খাবো, অনেক গল্প করব। ছেলের মুখে এমন কথা শুনে আমেনা বেগমের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তার ছোট ছেলেটা সবসময় তার জন্য এমন করে ভাবে। তিনি স্নেহের সুরে বললেন, কিন্তু তোর ভাবির তো আজ মেহমান আসার কথা, আমি না থাকলে চলবে? রেহানের বুকের ভিতরটা আবারও ধক করে উঠল। মা সব খবরই রাখে, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র আচরণ করতে পারে না। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, আরে ওসব ভাবি একাই সামনে নেবে, তুমি চিন্তা করো না তো, তুমি শুধু তৈরি হয়ে নাও, আমরা এখনই বের হব। আমেনা বেগম দ্বিধা নিয়ে বললেন, তোর ভাবিকে একবার জিজ্ঞেস করে নিবি? নেই, কোনো দরকার নেই। রেহানের গলাটা অজান্তেই একটু শক্ত হয়ে আসে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নরম সুরে বলল, আমি ভাইয়ার সাথে কথা বলে এসব ঠিক করেছি। ভাইয়া তো বললো তোমাকে নিয়ে ঘুরে আসতে, যাও, দেরি করো না। তোমার শাড়ি, তোমার নীল শাড়িটা পরবে, কিন্তু তোমায় ওটাতে খুব সুন্দর লাগে। ছেলের কথায় মায়ের সব দ্বিধা কেটে গেল। তিনি খুশি মনে আলমারি থেকে তার সবচেয়ে পছন্দের নীল রঙের জামদানি শাড়িটা বের করতে লাগলেন। শাড়িটা পুরনো, কিন্তু পরিপাটি করে ভাঁজ করা। এই শাড়িটা রেহানের বাবা তাকে কিনে দিয়েছিলেন। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া তিনি এটা পরেন না। আজ ছেলের সাথে ঘুরতে যাওয়ার কথাটা তার কাছে তেমনই এক বিশেষ উপলক্ষ। রেহান মায়ের দিকে তাকিয়ে থাকলো। এই সামান্য প্রস্তাবে এই মানুষটা ভীষণ খুশি। কি হয়েছে? অথচ এই খুশির আড়ালে যে কত বড় একটা অপমান লুকিয়ে আছে তা তিনি জানেন না। জানতে পারলেই এই হাসিটা কি আর থাকতো? নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছিল রেহান। সে তার মাকে ঠকাচ্ছে, কিন্তু এছাড়া আর উপায় নেই। তারা যখন বের হওয়ার জন্য প্রস্তুত, তখনই ড্রয়িং রুমের দিকে যাওয়ার সময় রোদেলার সাথে দেখা হয়ে গেল। রোদেলা একটা দামি শ্যামলা কাঞ্জিবরম পরে আছে, চুল পরিপাটি করে বাঁধা, মুখে হালকা মেকআপ। দেখেই বোঝা যাচ্ছে অতিথিদের সেবা করার জন্য সে পুরোপুরি প্রস্তুত। তাদের দেখে সে ভ্রুকুচকে এগিয়ে এলো। আপনারা কোথাও যাচ্ছেন নাকি? প্রশ্নটা সে করলো আমেনা বেগমের দিকে তাকিয়ে, কিন্তু তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ এবং তাতে ছিল এক ধরনের কৈফিয়তের চাওয়ার ভঙ্গি। আমেনা বেগম সরলভাবে হেসে বললেন, হ্যাঁ বৌমা, রেহানকে নিয়ে ঘুরতে যাচ্ছি সারাদিনের জন্য। রোদেলার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, মিলিয়ে গেল। সে এমন একটা ভাব করলো যেন এই ব্যাপারে সে এই প্রথম শুনল। ও তাই নাকি? ভালো তো, যান ঘুরে আসুন। একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। রেহান চোয়াল শক্ত হয়ে এলো। সে কোনো কথা না বাড়িয়ে মায়ের হাত ধরে বলল, চলো মা, দেরি হয়ে যাচ্ছে। দরজার দিকে বের হওয়া মুহূর্তে রেহান একবার পিছনে ফিরে তাকালো। রোদেলা তখনও সেখানে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাজ্যের স্থারে, যেন বাড়ির একটা বড় আপদ বিদায় হচ্ছে। এই দৃশ্যটা রেহানের মনে গেঁথে গেল। নিজের ভাইয়ের সংসারে তার মা একজন আপদ। রাস্তায় নেমে একটা সিএনজি নিল রেহান। কোথায় যাবে, কি করবে তার কোনো পরিকল্পনা নেই। শুধু জানে মাকে নিয়ে এই শহর থেকে, এই নোংরা মানসিকতার মানুষদের থেকে অনেক দূরে দূরে কোথাও যেতে হবে, যেখানে কয়েক ঘন্টার জন্য হলেও মা তার মতো করে নিঃশ্বাস নিতে পারবে। সিএনজিতে বসে আমেনা বেগম বাহিরের দৃশ্য দেখতে দেখতে অনবরত কথা বলেই যাচ্ছেন। কতদিন পর এভাবে বেরিয়েছেন। চারপাশে বড় বড় বিল্ডিং, ওরালো ব্যস্ত মানুষ, সবকিছুই তার কাছে নতুন লাগছে। তিনি খুশিতে ছোটবেলার মতো হয়ে গেলেন। রেহানকে তার গ্রামের বাড়ির গল্প শোনাতে চাচ্ছেন, তার ছোটবেলার দুষ্টুমির কথা বলছেন। রেহান চুপচাপ সব শুনছে, কিন্তু তার মনে
পরে পেছনে ফেলে আসা ফ্ল্যাটের বাড়িটায় তার কানে বাজে ভাইয়ার সেই নির্লিপ্ত কণ্ঠস্বর, মাকে নিয়ে ঘুরে আসবি। আর চোখে ভাসে ভাবির সেই তাচ্ছিল্যে ভরা দাম্ভিক হাসি। ভাবতে ভাবতে তার মনে পড়ে বাবার কথা। বাবা বেঁচে থাকতে এই বাড়িটা অন্যরকম ছিল। তখন সব মনে ছিল সবাই মিলে আনন্দ করা, বাবার সামান্য বেতনের টাকায় সংসার চলতো, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। বাবা তার গ্রামের বউকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগেননি, বরং সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন, এই যে আমার ঘরের লক্ষ্মী। বাবার মৃত্যুর পর সেই লক্ষ্মী আজ অনেকের চোখে বোঝা হয়ে গেছে। সিএনজি একটা এলাকার ধারে এসে থামলো। নিরিবিলি শান্ত একটা জায়গা। মা সিএনজি থেকে নেমে লেকের পানির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বললেন, বাহ, সুন্দর জায়গা, কি শান্ত। রেহান একটা দীর্ঘশ্বাস ফেলল। এই শান্ত পরিবেশ ঠিক উল্টো একটা ঝড় তখন তবুও বুকের ভেতর চলছে। সে মাকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসলো। আমেনা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর খারাপ লাগছে? রেহান জোর করে হাসার চেষ্টা করলো, না মা, ঠিক আছি। সারা রাত ঘুম হয়নি তো, তাই হয়তো এমন লাগছে। কেন ঘুম হয়নি কেন? কোনো চিন্তা করছিস? মায়ের কণ্ঠে রাজ্যের উদ্বেগ। রেহান কি জবাব দেবে ভেবে পেল না। সে কি বলবে যে নিজের মায়ের অপমান তাকে ঘুমোতে দেয় না? সে কি বলবে যে তার বড় ভাইয়ের বদল যাওয়ার রূপ তাকে প্রতিটি মুহূর্তে কষ্ট দেয়? সে কি বলবে যে এই সমাজে শিক্ষিত না হওয়া কতটা বড় অপরাধ? সেই ভাবনায় তাকে অস্থির করে রাখে। সে কিছুই বলতে পারল না, শুধু মায়ের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে চেপে ধরল। আমিনা বেগম ছেলের মনের অবস্থা হয়তো পুরোপুরি বুঝলেন না, কিন্তু একটু বুঝলেন যে তার ছেলেটা কোনো একটা কষ্টে আছে। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু ছেলের কাঁধে হাত রেখে বললেন, মন খারাপ করিস না বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথাটাই রেহানের বুকে সবচেয়ে বেশি করে বিঁধল। মা জানলেই না তার সাথে কি হচ্ছে, অথচ তিনি বলছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক সেই মুহূর্তে আমেনা বেগম হঠাৎ বলে উঠলেন, তোর ভাইটা কত ভাগ্যবান, তাই না? রোদেলার মতো একটা গুণী লক্ষ্মী একটা বউ পেয়েছে। দেখ, নিজের বাবা মা আসবে বলে কত আয়োজন করছে। আমার তো এসব কিছুই করার যোগ্যতা নেই। আমি থাকলে হয়তো শুধু ওরা কাজের বোঝাই বাড়তাম। মায়ের এই সরল নির্লিপ্ত কথা শোনার পর রেহান আর নিজেকে ধরে রাখার ক্ষমতা রইল না। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা সজোরে খামচে ধরেছে। তার মা নিজের নির্বাসনে কারণে বৌমাকে গুণ হিসেবে দেখছে। এই সরলতা কি কোনো দাম নেই পৃথিবীতে? সে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না, চোখ ফিরিয়ে নিল কেবল পানির দিকে। পর্যন্ত বিকেলের আলোয় কেমন পানি চিকচিক করছে, কিন্তু রেহানের চোখ তখন অন্ধকার। এক রাশ কষ্ট, ক্ষোভ আর ঘৃণা নিয়ে সে তাকিয়ে রইল অন্তরালে দেখে। আজকে এই সুন্দর বিকেলটা তার জীবনের সবচেয়ে অসহ্য একটা বিকেল হয়ে রইল। সে বোঝাতে পারছিল না এই নির্বাচনের গল্পটা কেবল আজকের দিনের জন্য নয়, এটা হয়তো চলতেই থাকবে। আর তাকেও এই মিথ্যে বলার বোঝা বয়ে বেড়াতে হবে আজীবন। হ্যালো বন্ধুরা, শেখ ভাইয়ের ছোট ছেলে গল্পটা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, পার্ট 2 পেতে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।